সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যাপাসিটার এবং ক্যাপাসিট্যান্সের মক টেস্টের যে সলিউশন সেটা নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে উড়ান বাংলা চ্যানেলে সেমিস্টার 3-র জন্য মক টেস্ট কিছু দেওয়া হয়েছে এবং তোমরা অনেকে মক টেস্টগুলো দিয়েছো। তাদের মধ্যে দেখছি ফুল নাম্বার আসেনি, এতে এখন পর্যন্ত হায়েস্ট নাম্বার আমি 19 দেখলাম। তাকে কংগ্রাচুলেশন যে 90 পেয়েছে। নাম আমি অবভিয়াসলি অ্যানাউন্স করবো পরে তাদের, বাট খুব কংগ্রাচুলেশন তাদেরকে। এবং বাকি মক টেস্টগুলো তোমরা দিতে থাকো। এই ভিডিওর ক্যাপশনে বা তোমাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে এক্সামে, সেটা দাও। আপাতত ক্যাপাসিট্যান্সের মক টেস্টের সলিউশনগুলো দেখে নেওয়া যাক। দেখো প্রথম কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলেছে, দেখো প্রথম কোয়েশ্চেনটা আমাদেরকে বলেছে যে কোন ক্ষেত্রে ভ্যান্ডিগ্রাফ জেনারেটর ব্যবহার উপযোগী। আচ্ছা, ভ্যান্ডিগ্রাফ জেনারেটর যারা জানো না তাদের জন্য বলে রাখি, ভ্যান্ডিগ্রাফ জেনারেটর হচ্ছে এরকম একটা দেখতে যন্ত্র, যে যন্ত্রতে আধানকে এক জায়গা থেকে অন্য জায়গাতে তোলা হয়। এখানে কি হয়, একটা আধানকে এক জায়গা থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করানো হয়। এবার অবভিয়াসলি কিছুটা চিত্রটা এরকম আসে যে এখানে একটা বেল্ট থাকে, সেই বেল্টটা ঘুরতে থাকে। সেই বেল্টটা কীভাবে ঘুরতে থাকে, সেই বেল্টটা আমাদের বাইরে একটা মোটর থাকে, সেই মোটরটা দিয়ে ঘুরতে থাকে। ধরে নাও এরকম একটা মোটর থাকে এবং বাইরে থেকে একটা কি করা হয়, আমাদের একটা এগুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল কম বা ইলেকট্রিক চিরুনি। এটাকে ভূমির সাথে যুক্ত করা থাকে। ধরো এখানে পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে পজিটিভ আধানটাকে যখন মোটরটা ঘোরাবে, এটা অবভিয়াসলি এদিকে ঘুরবে, তার সাথে এই চাকাটাও ঘুরছে। যখন ঘুরছে পজিটিভ আধানটা এদিক থেকে এদিকে 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 এখানে উঠে চলে আসছে। এবার এখান থেকে আর একটা ইলেকট্রিক কোম দিয়ে বড় একটা আমাদের মাথা থাকে। তোমরা দেখেছো ভ্যান্ডিগ্রাফ জেনারেটর যদি কার্টুন বা এসবেতে দেখে থাকো, যে হাত দিলে চুলগুলো খাড়া হয়ে যাচ্ছে, গোল মতো একটা এরকম মাথা মতো অংশ রয়েছে। কার্টুনে বলতে টম অ্যান্ড জেরিতে বা এইসব জায়গাতে আগেতে দেখা যেত এগুলোকে। এরকম একটা ইলেকট্রিক কোম আছে, যখন পজিটিভ চার্জটা এখানে রেখে এই জায়গাতে উঠে চলে আসে এবং এই জায়গাতে খুব হাই ভোল্টেজের তৈরি করে দেয়। একটা হাই ভোল্টেজ মিন্স এখানে খুব অনেক বেশি যদি আধান জমা থাকে তাহলে ভি ভ্যারেজেস কিউ আমরা জানি, আধান খুব বেশি জমা হলে পোটেনশিয়াল খুব বেশি জমা হয়ে যাবে এবং এখানে আবার জিরোতে ফিরে চলে আসে, আবার এখান থেকে আধানটা তুলে জিরোতে ফিরে চলে আসে, এইভাবে চলতে থাকে। দেখো এখানে আধানটা কিন্তু সঞ্চয় হয়ে থাকছে, কোনো আধান কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গাতে প্রবাহিত হচ্ছে না। তাই হচ্ছে না বলে এখানে কারেন্ট কিন্তু শূন্য, বাট এখানে ভোল্টেজ কিন্তু খুব হাই থাকবে। তাহলে অপশন এটা কারেক্ট আমাদের, যে উচ্চ বিভব থাকবে বাট প্রবমাত্রাটা তার কম থাকবে। এটা যেন তোমাদের খেয়াল থাকে। কালিটা একটুখানি বাড়িয়ে নিয়ে আশা করি চোখে দেখা যাবে। চলো পরবর্তী কোয়েশ্চেনটাকে দেখি কি বলেছে, যে 1 মাইক্রোফ্যারাড ধারক 1 ভোল্ট বিভবে কোনটি সঞ্চিত করে। 1 মাইক্রোফ্যারাড আমাদেরকে বলে দিয়েছে, দেখো সি এর ভ্যালুটা কত বলে দিয়েছে, 1 মাইক্রোফ্যারাড। তোমরা জানো যে মাইক্রোটাকে যদি আমরা ফ্যারাডে নিয়ে আসি 10⁻⁻6 দিয়ে আমাকে গুণ করতে হয়, এটা ফ্যারাড হয়ে গেল। এবং আমাদের ভিটা কত বলে দিয়েছে, 1 ভোল্ট। তাহলে আমাদের ইলেকট্রন কত হবে, আধানটা দেখে নেই কত, কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। আচ্ছা সি কত, সি 1 × 10⁻⁻6 × 1, তার মানে এত কুলম, 10⁻⁻6 কুলম মতো। আচ্ছা স্যার এখানে বলেছে কতগুলো ইলেকট্রন সঞ্চয় করবে, তাহলে কিউ ইকুয়াল টু এন ইন্টু এ করে দিতে পারি ইলেকট্রন সংখ্যা। তাহলে এন ইকুয়াল টু 1/1.6 × 10⁻⁻19 ইন্টু উপরে 10⁻⁻16 মতো হয়ে গেল। আচ্ছা এটা উপরে উঠলে কত হয়ে যাবে, সরি 10⁻⁻6 16 কেন হবে। এবার এটা উপরে উঠলে কোথায় গেল ভাই, হ্যাঁ 10/1.6 ইন্টু 10⁻, উপরে চলে গেল আমাদের 18 ইন্টু 10⁻⁻6। দেখো এটা তোমাদেরকে বলে দিতে হবে না, এটা পিওর ক্যালকুলেশন। 10/1.6 এর ভ্যালুটা সবসময় যেন তোমাদের মনে থাকে 6.25 ইন্টু 10⁻12। তাহলে অপশন বিটা আমাদের কারেক্ট হবে, 6.25 ইন্টু 10⁻12, এটা আমাদেরকে কারেক্ট অ্যান্সারে দাঁড়াবে। তার পরবর্তী কোয়েশ্চেনটাকে দেখে নিই আমরা কি বলেছে। আচ্ছা দেখো 10 মাইক্রোফ্যারাড ধারককে 40 কুলম আধান দিয়ে আহিত করলে ধারকের সঞ্চিত শক্তি আর এককে কত। এটা সোজা জিনিস না, যে আমাদেরকে সিটা বলে দিয়েছে 10 মাইক্রোফ্যারাড মতো এবং কিউটা বলে দিয়েছে 40 মাইক্রোকুলম মতো। তাহলে আমরা জানি যে টোটাল শক্তি কত হবে, ই ইকুয়াল টু Q²/2C। এটা আমরা জানি Q² মানে হচ্ছে 40 ইন্টু কত মাইক্রো 10⁻⁻6 তার হোল স্কোয়ার আবার রয়েছে, বাই এখানে কত বড় রয়েছে 2 ইন্টু সি। সি এর ভ্যালু কত, 10 ইন্টু 10⁻⁻6, একটা 10⁻⁻6 এর সাথে কাটবে হলো এটা। আচ্ছা তাহলে 2 দিয়ে কাটো 20, একটা শূন্য কাটো, তাহলে 8 ইন্টু 10⁻⁻6, কেন একটা -6 এর সাথে কেটে দিয়েছে এত জুল। এবার জুলকে আর্গে করতে গেলে কি জানি আমরা, জুলকে আর্গে করতে গেলে 10⁻⁷ দিয়ে গুণ করতে হয়, সরি 10⁻7 দিয়ে গুণ করতে হয় এত আর্গ। তাহলে কত দাঁড়াবে আমাদের কাছে, 80 আর্গ মতো হয়েছে। অপশন বিটা কারেক্ট হয়ে যাবে এক্ষেত্রে। পরের কোশ্চেনটা দেখি। আচ্ছা 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 এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে, যেটা আমি দেখছি যে 20 এখানে 80 হয়ে যাবে, সরি 40 ইন্টু 20 80 হয়ে যাবে, তাহলে এটা 800 আর্গ হয়ে যাবে, এটা আমাদের 800 আর্গ হয়ে যাবে। ঠিক আছে চলো
পরবর্তী কোশ্চেনটা দেখি আমরা একটু। পরবর্তী কোশ্চেনটা দেখো কি বলেছে, পাশের চিত্রে দেখানো প্রতিটি পাতের ক্ষেত্রফলের সংস্থাটি ধারকত্ব কত। এই জিনিসটা একটুখানি তোমরা কেয়ারফুলি দেখবে যে জিনিসটাতে কি হয়, তোমাদের কাছে 2-3টে কিন্তু অপশন থাকে, মানে এরকম অনেক ছেলেরা এইটাতে গুলিয়ে ফেলে যে স্যার এখানে তো একই জিনিস কিন্তু দুটো আলাদা আলাদা ভ্যালু কীভাবে বেরোচ্ছে। আমি বলে দিচ্ছি কীভাবে আসছে না আসছে এগুলো। ধরে নাও তোমাদের কাছে দুটো পাত এরকম স্টাইলে রয়েছে, তাহলে একটা নিশ্চয়ই পজিটিভ হবে, একটা পজিটিভ পাত আর একটা নেগেটিভ পাত। এটা যদি পজিটিভ পাত হয়, আমি পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে সব জায়গাতে পজিটিভ হবে, এবং এই জায়গাটাতে সবটাতে নেগেটিভ হবে, এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। তাহলে একটা জিনিস তুমি ভালো করে ভাবো তো, এখানে যদি একটা ধারক তৈরি করতে হয় তাহলে আমাদের কী চাই, দুটো পাত চাই যেটাতে পজিটিভ একটা থাকবে ভ্যালু, একটা নেগেটিভ ভ্যালু থাকবে, তবেই তো একটা ধারক তৈরি হবে। পজিটিভ পজিটিভ পাত থাকলে কখনো একটা ধারক তৈরি হয় না, বা যদি দুটো পাত নেগেটিভ নেগেটিভ হয় তাহলেও আমাদের কোনো ধারক তৈরি হয় না। আমাদের একমাত্র ধারক তৈরি হয় একটা পজিটিভ থাকতে হবে, একটা নেগেটিভ থাকতে হবে, তবেই হবে। তাহলে এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি পজিটিভ নেগেটিভ পাত এটা রয়েছে আর পজিটিভ নেগেটিভ পাত এটা রয়েছে, অর্থাৎ দুটো ধারক তৈরি হবে, এখানে একটা ধারক এবং এখানে একটা ধারক। এই জায়গাতে কোনো ধারক তৈরি হবে না, কেন, নেগেটিভ নেগেটিভ পাত রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি দুটো ধারক তৈরি হচ্ছে, তাহলে 2 ইন্টু আমরা জানি ধারকত্বের সমীকরণ এপসিলন নট এ বাই ডি। আচ্ছা, এই জায়গাটাতে তোমাদেরকে কেন বললাম জিনিসটা দেখে রাখতে, তার কারণ হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন। তার কারণ তোমাদের এমন কিছু কোয়েশ্চেন দেয়, ধরো এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে, সেমই জিনিস বাট একটুখানি ঘুরিয়ে দিয়েছে। কীরকম দিয়েছে তোমাদেরকে এরকম ধারকের পাত দিয়েছে, একটা এইদিকে রয়েছে আর একটা এইদিকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা আমাদের আলাদা হবে। কেন, ধরে নাও এটা পজিটিভ পাত, তাহলে এই দিকটা তো পজিটিভ হচ্ছে, এটাও পজিটিভ হচ্ছে, এবং এটা নেগেটিভ পাত, তাহলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ। তাহলে এক্ষেত্রে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটা ধারক তৈরি হচ্ছে, এখানে পজিটিভ নেগেটিভ একটা, এখানে একটা ধারক, টোটাল 3টে ধারক তৈরি হচ্ছে। তাই পজিশনগুলোকে সবসময় তোমরা খেয়াল রাখবে যে কোন পজিশন, এই পজিশনে আসছে না ধারকটা এই পজিশনে আসছে, কোন পজিশনে গেলে সে হচ্ছে। এক্ষেত্রে 3 এপসিলন নট এ বাই ডি হবে অ্যান্সার, কিন্তু কখনো গুলিয়ে ফেলবে না। এই দুটো জিনিস কিন্তু বাচ্চাদের ম্যাক্সিমাম টাইম গুলিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, কত নম্বর হলে জানো, 4 নম্বর। 5 নম্বর কোশ্চেন এবার দেখো, ড্যাশ ধারকে ট্রানজিস্টার ব্যবহৃত। দেখো ট্রানজিস্টার তোমাদের পরের সেমিস্টারে রয়েছে। ট্রানজিস্টার মানে হচ্ছে সুইচ বা এইসব বর্তনীতে বা অ্যাম্পলিফায়ারে ইউজ করা হয়। সেরামিক ট্রানজিস্টার সবসময় সেরামিক ধারক সবসময় ট্রানজিস্টারে ব্যবহার করা হয়। অপশন বিটা কারেক্ট হবে, এটা তোমাদেরকে মনে রাখতে হবে, কিছু করার নেই। কারণ এটা কি হয় যে পোলারাইজড হয়ে যায় না, সিরামিকটা পোলারাইজড হয়ে যায় না, এবং হাই ফ্রিকোয়েন্সিতে তো খুব ভালো কাজ করে। সেরামিকটা হাই ফ্রিকোয়েন্সিতে খুব ভালো কাজ করে, আর আমাদের অ্যাম্পলিফায়ারের জন্য হাই ফ্রিকোয়েন্সি আমরা বানাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে। 6 নম্বর চিত্র দেখো, এটা খুবই ইজি, তোমরা বারবার এই এক্সাম্পলগুলোকে করে এসেছো। এই এক্সাম্পলগুলোতে আমাদেরকে দিয়ে দিয়েছে 3টে ধারক। এবার এই ধরনের সেটআপ তোমাদেরকে যদি খুঁটিয়ে বলতে চাই তাহলে একটু টাইম লাগবে, বাট তোমরা জানো এটা যে এই ধরনের সেটআপগুলো আমাদের একটা সমান্তরাল ধারকত্ব দেয়। এরা প্রত্যেকটা ধারক সমান্তরাল হয়। এবার কীভাবে হয় না হয় তাহলে তোমাদের পয়েন্ট পোটেনশিয়াল দিয়ে দেখতে হবে যে পয়েন্ট পোটেনশিয়ালে কীরকম আসে, বাট এগুলো আমরা আপাতত জানি যে কী হয়, এগুলো প্রত্যেকের সমান্তরালে থাকে। এবার যদি সমান্তরালে ধারক থাকে তাহলে তোমরা জানো ধারকের সমান্তরাল সমবায় কী হয়, প্রত্যেকটা ধারক যোগ হয়ে যায়, তাহলে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 এরকম আসবে। আচ্ছা, C1 এর ভ্যালু কত আছে, C1 এর ভ্যালু 1 প্লাস 2 প্লাস 3, তাহলে কত হবে 6 মাইক্রোফ্যারাড মতো, তাই না? তাহলে আমাদের 6 মাইক্রোফ্যারাড অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে, অপশন সি এতে রয়েছে। তারপরে চিত্রটা, ও আচ্ছা, এটা আলাদা দিতে গিয়ে 1 হয়ে গেছে, তাহলে সেমই হবে, এটা 2 এপসিলন নট এ বাই ডি হবে। এটা আলাদা দিতে গিয়ে এই কোশ্চেনের সাথে সেম হয়ে গেছে। আচ্ছা দেখেছো, এটাকে অ্যান্সারই করা হয়নি, একই হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই কোশ্চেনটা দেখি। এই কোশ্চেনটা দেখো আমাদেরকে কি বলে দিয়েছে, এটা বোধহয় কত নম্বর হবে, এটা 7, 8 হবে। 7এরটা তো সেম কোশ্চেন তোমাদেরকে বললাম। এবার 8 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে আমাদের। 8 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন। চিত্রানুযায়ী 2 মাইক্রোফ্যারাডের একটি ধারক যখন আহিত তখন এস সুইচটি অন করে 2 অবস্থান। দেখো এটা প্রথমে 2 মাইক্রোফ্যারাডটা কী রয়েছে আমাদের, এটা আহিত করা রয়েছে, ভিভাবে আহিত করা রয়েছে। তাহলে এর মধ্যে আধান কতটা জমা রয়েছে, আধান হচ্ছে C ইন্টু ভি। সিটা কত, 2 ইন্টু 10⁻⁻6 ইন্টু পোটেনশিয়াল ভি। তখন সঞ্চিত শক্তির অপচয়, আচ্ছা আধানটা আমি বার করে নিলাম প্রথমে। তারপর হচ্ছে সুইচটি যখন 2 অবস্থান, যখন দেখো এই পজিশনের সাথে যুক্ত করে দেওয়া রয়েছে, এইটাকে এই পজিশনের সাথে যুক্ত করে দেওয়া যখন রয়েছে, তখন এই ধারকটা অন হয়ে যাবে। এবার মানে 8 মাইক্রোফ্যারাডটা এখন কোনো যোগাযোগ ছিল না তার সাথে, কারণ এখানে তারটা কাটা ছিল। এখন যখন জুড়ে দিয়েছে তখন 2 এবং 8 একসাথে কাজ করছে। সেক্ষেত্রে আমাদের তুল্য ধারকত্ব কত হয়ে যাবে, তুল্য ধারকত্ব দেখো দুটো সমান্তরাল 2 আর 8 রয়েছে, সেক্ষেত্রে ধারকত্ব কত হয়ে যাবে, 2 প্লাস 8 মাইক্রোফ্যারাড, তাই না? টোটাল আমাদের 10 মাইক্রোফ্যারাড কিন্তু হয়ে যাবে সেক্ষেত্রে টোটাল অ্যান্সারটা। এবার 10 মাইক্রোফ্যারাড যখন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এবার আমাদের সঞ্চিত শক্তি কত হবে, দ্বিতীয় ক্ষেত্রে E2, প্রথম ক্ষেত্রে সঞ্চিত শক্তি কত ছিল, E1 ইকুয়াল টু কত ছিল, হাফ CV স্কোয়ার, তাহলে হাফ
সি এর জায়গায় আমরা কত লিখতে পারি, সি এর জায়গায় আমরা লিখতে পারি 2 × 10⁻⁻6 তার হোল স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার হলো। আচ্ছা এবার তোমার সি ওয়ানটা কত বেরিয়েছে, হ্যাঁ টোটাল তুল্যধারকত্বটা 10 মাইক্রোফ্যারাড এসছে। আচ্ছা দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা ভিটা বার করছি, যখন আমরা ইটাকে বার করতে যাচ্ছি এর জায়গায় সবার আগে দ্বিতীয় ক্ষেত্রে ভিটা কত বেরোচ্ছে আমি একটু দেখে নিই। মানে যখন কানেক্ট করে দেওয়া রয়েছে, প্রথমে ছিল ভি পোটেনশিয়াল, এখন যখন কানেক্ট করে দেওয়া রয়েছে পোটেনশিয়াল তো আলাদা চেঞ্জ হয়ে যাবে, সেই ভি ড্যাশটা অর্থাৎ পোটেনশিয়ালটা কত দাঁড়াবে, সেই পোটেনশিয়ালটা দাঁড়াবে কিউ, টোটাল কিউ বাই সি ওয়ান, মানে টোটাল এখন দুজনের ধারকত্বকে যোগ করে যেটা হচ্ছে বা তুল্য ধারকত্ব যেটা হচ্ছে। আচ্ছা আধান কিন্তু সেম আছে, আধান কেন সেম আছে কানেক্ট করে দেওয়ার পরেও, কারণ আধান শুধুমাত্র এর মধ্যে ছিল 2 মাইক্রোফ্যারাডের মধ্যে ছিল আধান, যেটা এইটা আধানটা ছিল আমাদের, ঠিক আছে, সেই জন্য আধান কিন্তু একই থাকবে। আধান কত 2 × 10⁻⁻6 ইন্টু ভি বাই সি ওয়ান, তুল্য ধারকত্ব হচ্ছে 10 মাইক্রোফ্যারাড মানে 10⁻⁻6, তাহলে কত দাঁড়াবে এটা ভি বাই 5, পোটেনশিয়াল ভি বাই 5 বেরিয়েছে। আচ্ছা এবার আমি বের করছি প্রথম ক্ষেত্রে, অর্থাৎ যখন কানেক্ট ছিল না তখন তার শক্তি কত ছিল, শক্তি ইউয়ান ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার, যেটা অলরেডি বের করেছি বোধহয় আমি এখানে, হ্যাঁ এই তো বের করা হয়েছে ইউয়ানটা, এবং এখন তার শক্তি কত ইটু ইকুয়াল টু হাফ সি ওয়ান ইন্টু ভি ড্যাশ স্কোয়ার। এখন শক্তি কানেক্ট করে দেওয়ার পর শক্তি হয়ে গেছে এত, তাহলে হাফ সি ওয়ানের জায়গায় আমরা কত বসাবো 10 × 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার, ভি এর জায়গায় কত বসাচ্ছি আমরা ভি ড্যাশ স্কোয়ার, ভি ড্যাশ মানে হচ্ছে ভি স্কোয়ার বাই 25 হলো। এবার তার শতকরা পরিবর্তন কত বলেছে, দেখো শতকরা মান কতটা অপচয় হবে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। শতকরা অপচয় মানটা হচ্ছে তোমাদের ইউয়ান প্রথমে বেশি ছিল মাইনাস ই2 যেটা পরিবর্তন হয়েছে বাই ইউয়ান প্রথমে যেটা ছিল ইন্টু 100%, তাই না, এটাই তো পার্সেন্টেজে আমাদের চেঞ্জটা দেখায়। আচ্ছা ইউয়ানের ভ্যালু কত বেরিয়েছিল আমাদের, হাফ ইন্টু কেটে কুটে যাবে, হাফ ইন্টু 2 × 10⁻⁻6 হাফ সি স্কোয়ার কেন দিয়েছে এটা ইন্টু ভি স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 10 × 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার বাই 25 বাই, ওরে বাপরে কত বড় ক্যালকুলেশন, ইউয়ান মানে হচ্ছে ওইটা হাফ ইন্টু 2 × 10⁻⁻6 ইন্টু ভি স্কোয়ার হলো। এবার এটাকে ক্যালকুলেট করো তোমরা কত আসবে দেখো। আচ্ছা হাফ ভি স্কোয়ার সব জায়গাতে কেটে যাবে, 2 × 10⁻⁻6ও কেটে যাবে, ভি স্কোয়ারও কেটে যাবে, কত পড়ে থাকবে আমাদের কাছে 1 মাইনাস পড়ে থাকছে, দেখো দেখো হাফ ভি স্কোয়ার ইন্টু 2 × 10⁻6, এটাকে যদি কমন নিই, আচ্ছা ভেঙেই করে দিই আমি, হাফ ইন্টু 2 × 10⁻6 ইন্টু ভি স্কোয়ারকে যদি আমি কমন নিতে চাই, প্রথম ক্ষেত্রে দেখো গোটাটাকে কমন নিয়ে নিয়েছি তাহলে 1 পড়ে থাকবে, মাইনাস হাফ ভি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, 2 এখান থেকে কমন নিয়ে নিয়েছি তাহলে পড়ে থাকবে 5 ইন্টু এখানে 1/25 পড়ে থাকবে, তাই না, বাই এই টোটালটা রয়েছে হাফ ইন্টু 2 × 10⁻6 ইন্টু ভি স্কোয়ার, তাহলে এগুলো সব কেটে যাবে, কত আলটিমেটলি ইন্টু 100, অবশ্যই ইন্টু 100 রয়েছে কারণ পার্সেন্টেজে বের করছি, কত দাঁড়াবে 5 × 5 = 25, তাহলে 5 - 1 মানে 4/5 ইন্টু 100, 4/5 ইন্টু 100-এ কত আসবে 20 দিয়ে কাটো 80% আসবে আমাদের অ্যান্সার, তাই না, কত অ্যান্সার আসবে আমাদের 80% অ্যান্সার আসবে, তাহলে অপশন এটা কারেক্ট, কত অপশন বিটা কারেক্ট হয়ে যাবে। আচ্ছা পরের কোশ্চেনটা দেখি তাহলে, পরের কোশ্চেনটাতে কী বলেছে দেখো, এটা অপশন বিটা কারেক্ট হয়ে যাবে। পরের কোশ্চেনটাতে বলেছে চিত্রে প্রদর্শিত তুল্য ধারকত্ব, দেখো এই কোশ্চেনগুলো খুবই ভালো, কত দাগের হচ্ছে এটা দেখা হলো না তো, 9 নম্বর, ধারকের একটু ক্যালকুলেটিভ অঙ্ক বেশি রয়েছে এখানে। আচ্ছা একটা ধারক আমাদের দিয়ে দিচ্ছে, দেখো ভালো করে জিনিসটাকে একটুখানি খেয়াল করো, এই দুটো ধারক পরস্পর সমান্তরালে রয়েছে না, সি এবং সি, পুরো ধারক পি এবং কিউ এর মধ্যে যদি তুল্য ধারকত্ব বের করতে হয় আমাকে, দেখো মুখে মুখেই হয়ে যাবে এটা, এই সি এবং এই সি সমান্তরালে রয়েছে পরপর, তাহলে কত হয়ে যাবে এদের সমান্তরাল সমবায় কী হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে 2c হয়ে যাবে, 2cর সাথে এই উপরের সিটা কিসে রয়েছে, এ রয়েছে আমাদের শ্রেণীতে, তাহলে 2c শ্রেণীতে থাকলে কত হয়ে যাবে 2c/2, এগুলো আমরা করেছি তো নাকি, যদি শ্রেণী সমবায় থাকে, যদি ধারক আমাদের শ্রেণী সমবায় থাকে, দেখো এটা ছিল সি এটা ছিল সি, তাহলে আমাদের কত হয়ে যাবে c × c/c + c = c²/2c বা c/2, এরকম যদি আমাদের n সংখ্যক সমান্তরালে থাকে, এগুলো দেখো এগুলো ফর্মুলা আমাদের পড়া ছিল, n সংখ্যক যদি থাকে c করে, তাহলে টোটাল c/n হবে, দুটো থাকলে c/2, তিনটে থাকলে c/3, এগুলো, তাহলে এই দুটো নিচের দুটো ভালো করে দেখো লক্ষ্য করে, দুটো সমান্তরালে রয়েছে তাহলে যোগ হয়ে যাবে 2c হয়ে যাচ্ছে, 2c এবং c শ্রেণীতে রয়েছে তাহলে কত হয়ে যাবে 2c/2 মানে c, সেই c এর সাথে এই c আবার সমান্তরাল আবার 2c,
টু সি এর সাথে এই সিটা টু সিটা কিসে রয়েছে, শ্রেণীতে রয়েছে, তাহলে আবার সি, সি এর সাথে এই টু সি কি সমান্তরাল, তার মানে 3C হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন বিটা কারেক্ট হয়ে যাবে। দেখ বুঝতে পেরেছিস কিনা। এই জিনিসটাকে ধরে ধরে করতে গেলে একটু বড় হবে বলে দেখিয়ে দিলাম। আবার বলে দিচ্ছি, এই সি এবং সি কিসে রয়েছে, আমাদের শ্রেণী সমান্তরালে রয়েছে। সমান্তরালে থাকলে যোগ হয়ে যায়, তাহলে টু সি হয়ে গেল। সেই টু সির সাথে এই টু সি শ্রেণীতে রয়েছে, শ্রেণীতে থাকলে কত হয়ে যাবে, টু সি বাই টু, তাহলে সি, সেই সি এর সাথে এই সি আবার কিসে রয়েছে, সমান্তরাল, তাহলে সি এবং সি টু সি, সেই টু সি এর সাথে এই সি শ্রেণীতে আবার টু সি বাই টু মানে সি, সেই সি এর সাথে এই টু সি যোগ সমান্তরালে, তাহলে 3C হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি না বোঝা যায় কমেন্টে জানা, তাহলে আমি আলাদাভাবে আবার বলে দেবো। ঠিক আছে, একটা অন্তরিত ধাতব পাত, তাহলে আগেরটা কত ছিল জানো, 10 নম্বরটা হয়ে যাবে 3C। যদি না বোঝা যায় কমেন্টে জানা, আমি বলে দেবো কীভাবে হচ্ছে। আবার একটি অন্তরিত ধাতব পাত্রে রাখা জল 3 ভোল্ট বিভবে আহিত, একটা পাত্র রয়েছে, সেই পাত্রে 3 ভোল্ট আহিতের জল রয়েছে এবং পাত্র থেকে নিচের দিকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। সেই ফোঁটা জলের ব্যাসার্ধ কত বলে দিয়েছে, 1 মিলিমিটার, বা 1 মিলিমিটার মানে 1 × 10⁻³ মিটার হয়েছে। প্রতিটি ফোঁটায় সঞ্চিত আধানের পরিমাণ। আচ্ছা, এর প্রত্যেকটা ফোঁটা ধারক কত, সি ইকুয়াল টু কত হবে, আমরা জানি যদি সিজিএসে থাকে, সিজিএসে রেডিয়াস ইকুয়াল টু কী হয়, ক্যাপাসিট্যান্স হয় সিজিএসে, কিন্তু এসআইয়ে কত হয়, রেডিয়াস ইকুয়াল টু কিন্তু ক্যাপাসিট্যান্স হয় না, কি হয়, ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু 4πε0 ইন্টু রেডিয়াস হয় এসআইয়ের ক্ষেত্রে। মনে আছে কি জানি না তোদের, ভালো করে মনে কর, সিজিএসে ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু রেডিয়াস হতো, কিন্তু যখন এসআই পদ্ধতিতে করতাম তখন 4πε0 একটা গুণ হতো তার সাথে, তাহলে সি ইকুয়াল টু কত হতো, 4πε0 ইন্টু কত, আর রেডিয়াস, রেডিয়াস কত বলেছে, 1 × 10⁻³ এত ফ্যারাড, তাহলে 1/4πε0 এর মান 9 × 10⁹, তাহলে 4πε0 এর মান 1/9 × 10⁹ ইন্টু কত, 10⁻³ ফ্যারাড, -3 ফ্যারাড হয়েছে। তাহলে সি ইকুয়াল টু কত দাঁড়াবে, 1/9 × 10⁻12 ফ্যারাড মতো সিটা। আমাকে বলেছে প্রত্যেকটা ফোঁটায় সঞ্চিত আধান কত, ভিতরের 3 ভোল্ট ছিল, তাহলে প্রত্যেকটা ফোঁটার বিভব 3 ভোল্ট করে হবে এবং তার ক্যাপাসিট্যান্সও পেয়ে গেছি, তাহলে প্রত্যেকটার আধান কিউ ইকুয়াল টু কত হবে, সি ইন্টু ভি, অবভিয়াসলি সি এর মান হচ্ছে 1/9 × 10⁻12 ইন্টু সি, সি 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 কোথায় গেল, কোথায় গেল, হ্যাঁ সি এর ভ্যালুটা কত আছে, সরি সি এর ভ্যালুটা তো লিখলাম, ভিটা 3, কেটে দাও 3, তাহলে কত হচ্ছে, এটা 12 আছে তাই তো, তাহলে এখানে একটা 10 করে দাও, 10-এর 3 ইন্টু 10⁻13 করে দাও, গুণ হলে তো 12ই থাকছে, 3.33 ইন্টু 10⁻13 কুলম। তাহলে অপশন বিটা আমাদের কারেক্ট হয়ে যাবে। দেখ এতটা সোজা জিনিস শুধু একটু নিজেদেরকে মাথা খাটিয়ে করতে হচ্ছে, আর কিছুই না। 12 দাগেরটা দেখ কী বলেছে, সময় নষ্ট না করে তাড়াতাড়ি দেখি চল। 12টা দেখ আমাদের একটা সমবায় দিয়েছে, একটা ইনফিনিটি সমবায় দিয়েছে, সেই সমবায়ের ক্ষেত্রে আমাদের কি করেছে, সেই সমবায়ের ক্ষেত্রে আমাদের বেশ কিছু এরকম দিয়েছে, সেটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবার আমাকে এ আর বি এর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে নাকি, প্রত্যেকটি ধারকত্ব সি, ঠিক আছে, প্রথমে একটা রয়েছে, তারপর দেখ দুটো ধারক রয়েছে, তারপরে 1 2 3 4টে ধারক রয়েছে, 1 2 3 4টে, তাহলে তুই বল এগুলো ডবল ডবল করে বাড়ছে না, একটা তারপর দুটো তারপর 4টে, তারপর নিশ্চয়ই 8টা হবে, 2 3 4 5 6 7 8টা হবে, তারপর আরও বেশি হবে, তাহলে প্রথমে একটা রয়েছে, তারপর দুটো রয়েছে, তারপর 4টে রয়েছে, তারপর 8টা, তারপর নিশ্চয়ই 16টা থাকবে, এইভাবে ধারকগুলো তো রয়েছে পরপর। তাহলে আমাকে বল যে প্রত্যেকটা ধারক, মানে এর যদি আমি ধারকত্ব করি, এটা 1 মাইক্রোফ্যারাড হবে, এইটার যদি আমি করতে, মানে অবভিয়াসলি আমি যদি ধর করেই দিই তোদেরকে, প্রথমে তুল্য ধারকত্ব কত হবে, প্রথমটার ক্ষেত্রে আছে 1 মাইক্রোফ্যারাড, দ্বিতীয়টার তুল্য ধারকত্ব কত হবে বল, দুজনে রয়েছে সমান্তরাল সমবায় 1 1, তাহলে 1 × 1 বাই, সরি শ্রেণীতে রয়েছে 1 1, তাহলে 1 + 1 = 1/2, তারপরে কটা রয়েছে, 4টে রয়েছে, তাহলে 4 কত থাকবে, 1/4, কারণ প্রত্যেকটা 1 মাইক্রোফ্যারাড করে আমাদেরকে বলে দিয়েছে, দেখ বুঝতে পারছিস কিনা। শ্রেণীতে 4 জনের রয়েছে, এটা আবার বলে দিতে হবে, শ্রেণীতে 2 3 4 জন, শ্রেণীতে 4 জন রয়েছে, 1 মাইক্রোফ্যারাড 1 1 করে, তাহলে টোটাল আমাদের ধারকত্ব কত হবে, 1/4 হবে না, এটা তো বলে দিলাম, সি 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 করে হলে টোটাল শ্রেণীতে থাকলে c/4 হয়, কারণ আমরা 1/, করলে এটাই পাই, তাহলে কত হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে বল, 1/2, তৃতীয়টাতে দেখ 4টে রয়েছে, তাহলে 1/4, তারপরেরটাতে 8টা রয়েছে, তাহলে 1/8, এইভাবে চলতে থাকবে এবং প্রত্যেকে এবার সমান্তরালে রয়েছে, তাই না। এবার সমান্তরাল সমবায় যদি থাকে বাবা, তাহলে কি করতে হয়, আমাদেরকে যোগ করে দিতে হয়, তাহলে 1 + 1/2
প্লাস 1/4 প্লাস 1/8, তাই না? এখানে কেন শেষ করলাম, প্লাস ডট 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 ডট, তাহলে পি কিউ এর মধ্যে তুল্য ধারকত্ব কত, এটা হবে অবভিয়াসলি। এবার এইটা তোদের যদি মনে থাকে ইলেকট্রোস্ট্যাটে এক্স্যাক্টলি সেম একটা কোয়েশ্চেন ছিল গুণোত্তর প্রগতি বা জিপি সিরিজ নিয়ে, যদি তোদের মনে থাকে তাহলে মনে থাকবে এক্স্যাক্টলি সেম ছিল এখানে প্রশ্নটা। সেখানে এই জিপি সিরিজটাকে আমরা ইউজ করেছিলাম, এটা 1/2 প্লাস এটা 1/2 ইন্টু 1/2 প্লাস 1/4 ইন্টু 1/2, এইভাবে আমরা দেখছিলাম যে কমন রেশিওটা বা আরটা কমন ডিফারেন্সটা হাফ করে বেরোতো, এবং তার প্রথম যে প্রগতির প্রথম অংশটা এই ধরনের শ্রেণীতে গুণোত্তর প্রগতির যোগফল সামেশান হয় ইনফিনিটি পর্যন্ত a/1 - r, এটা আমরা পেয়েছিলাম। তাহলে 1/1 - হাফ, হাফের কত হবে 2 হয়ে যাবে, তাহলে 2 মাইক্রোফ্যারাড অ্যান্সার হয়ে যাবে আমাদের, 2 অপশন সেটা কারেক্ট হয়ে যাবে, তাই না? এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। চল পরেরটা দেখি, যদি মনে না থাকে তাহলে আগের আমরা যেখানে করিয়েছি ইলেকট্রোস্ট্যাট সেটা গিয়ে তোমরা দেখতে পারো, সেখানে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া রয়েছে এই বিষয়টাকে। আচ্ছা পরেরটা আমরা দেখি একটু, এক মিনিট ভুল জায়গায় ক্লিক হয়ে গেল। দেখো এই কোশ্চেনটাতে আমাদেরকে বলে দিয়েছে যে চিত্রে বর্তনী, কত নম্বর কোশ্চেন হবে এটা, 13 নম্বর কোশ্চেন। আচ্ছা এখানে দেখো একটা জিনিস আমাদেরকে বলে দিয়েছে যে চিত্রে দেখানো বর্তনীর এ এবং বি বিন্দুর দুটির মধ্যে তুল্য ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড করে হলে সি ধারকটির ধারকত্ব কত হবে। টোটাল এই সি ধারকটা আমাকে বলে দিয়েছে একটা আননোন, আমি জানি না এটা কত, বাকি আমাদেরকে দিয়ে দিয়েছে এখানে 1 মাইক্রোফ্যারাড, এখানেও দিয়ে দিয়েছে কিছু, এটা 8 মাইক্রোফ্যারাড, এটা সি বলেছে, এটা 1, এটা 8 মাইক্রোফ্যারাড বলেছে। এখানে কিছুটা বার করতে হবে, এখানে আমি একবারে করে দিচ্ছি জিনিসটা। দেখ এই দুটো আছে শ্রেণীতে 6x12 শ্রেণীতে, তাহলে 6x12 শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব কত, 6x12 6 + 12, তাহলে কত 72/18, তাহলে 4, এটা কত বেরোবে 4, তাহলে এই নিচেটা 4, এটা 4, এটা 4 সমান্তরালে রয়েছে, তাহলে কত হয়ে যাবে এটা আমাদের 4/2, সরি 4 4 8 হয়ে যাবে, যোগ হয়ে যাবে সমান্তরাল সমবায়। এটা দেখ এটা তো 8 হচ্ছে, আর এটা কিসে রয়েছে 4, এতে দুজনে কিসে রয়েছে সমান্তরালে, সমান্তরালে যোগ হয়ে যায়, 4 + 4 8 হয়ে যাবে এটা আমাদের। তাহলে এই ধারকত্বটা আমাদের 8 বেরিয়ে গেল, আর এখানে কিছু রয়েছে না, পুরোটা ক্যালকুলেট করে আমি বেরিয়ে চলে এসেছি। আচ্ছা এবার এই দুটো কিসে রয়েছে সমান্তরাল, তাহলে যোগ হয়ে যাবে, এর দুজন যোগ হয়ে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। আর কিছু পড়ে রয়েছে কি না, কিছু পড়ে নেই, তাহলে এই দুটোকে কমপ্লিট করে দাও এ আর বি এর মধ্যে। এবার দেখ এরা দুজন আছে শ্রেণীতে, এরা দুজন আছে শ্রেণীতে, তাহলে 1 × 8 শ্রেণীতে থাকলে কত হবে, এটা সি যেমন আছে, এটা এখান থেকে একজন ভেঙে যাচ্ছে এই দিকে, 1 × 8/1 + 8, তার মানে 8-এর 9, ঠিক কি না, 1 × 8 বাই হচ্ছে 1 + 8 9, আর নিচের দিকে এটা 4 8 32 বাই হচ্ছে কত থাকবে, এটা বাই 4 12, 32/12, এরা দুজন কিসে রয়েছে সমান্তরালে রয়েছে। দেখ এটা অ্যাকচুয়ালি টেনে দিলাম আমি, একই ব্যাপার হলো। তাহলে প্রথমটা আমাদের সি থাকবে, দ্বিতীয়টা এটা একটু কাটাকুটি করা যাক, ঠিক আছে, 4 দিয়ে কাটি, 4 8 32, 4 3 12, তাহলে এটা 8-এর 3 থাকবে, তাহলে উপরেরটা 8-এর 9, নিচেরটা 8-এর 3, দুজনে একসাথে কী হয়ে যাবে রে সমান্তরাল আছে, যোগ হয়ে যাবে, তাহলে 8-এর 9 প্লাস 8-এর 3 কত থাকবে, এটা 9 4 8 3 8 24, 8 32/9, এটাই থাকছে তো নাকি, 3 3 9, ঠিক আছে, এটা 8 আর 3 8 24, 8 4 32, ঠিক আছে। এবার আমাদের এরা দেখ কিসে রয়েছে, এরা হচ্ছে সমান্তরাল শ্রেণীতে রয়েছে, শ্রেণীতে থাকলে কত হয়ে যায় তুল্য ধারকত্ব, সি × 32/9 বাই হচ্ছে সি প্লাস 32/9। এই তুল্য ধারকত্বটা আমাদেরকে বলে দিচ্ছে 1 মাইক্রোফ্যারাড, অর্থাৎ টোটাল তুল্য ধারকত্ব আমাদের 1 মাইক্রোফ্যারাড বলে দিয়েছে, ব্যাস। এবার এটাকে ক্যালকুলেট করবো, আর কিছুই না, তাহলে 32C/9 = কত, সি প্লাস 32/9, বাপরে এরকম আসবে নাকি অ্যান্সারটা, 32/9C মাইনাস সি = হচ্ছে 32/9 হলো। এটাকে কি সি কমন নে, তাহলে 32 - 9/9 = 32/9, 9 9 কেটে যাবে, এটা কত থাকবে রে, 3 12 23 থাকবে, সি × 23 = 32, বা সি = কত পড়ে থাকবে 32/23, হ্যাঁ এরকম অ্যান্সার, কি অদ্ভুত অ্যান্সারই তো রয়েছে সি এরটা, যাক অ্যান্সার যখন দিয়েছে আর কি করব, করতে হবে। আচ্ছা দেখ তারপরেরটা কি বলেছে আমাদের, কত দাগের হচ্ছে রে এটা, 14টা
14টাকে আমাদেরকে কি বলেছে দেখো, এখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে, খুব ভালো কোয়েশ্চেন, এগুলোকে একটুখানি লক্ষ্য করবি, এগুলো আমাদের নর্মালি মানে ভেবে করাটা একটু চাপের ব্যাপার। এগুলোকে আমরা পয়েন্ট পোটেনশিয়াল দিয়ে করবো। তোদের পয়েন্ট পোটেনশিয়াল বা এই মেথডগুলো একদিন শিখিয়ে দেবো কারেন্ট ইলেকট্রিসিটিতে। তোদের কি ওয়ান শট চাই? যদি ওয়ান শট চাই তাহলে একটু কমেন্টে জানাবি যে ওয়ান শট চ্যাপ্টারে যদি চাই, মানে মোটামুটি 1 আওয়ারের মধ্যে চ্যাপ্টারটা পুরো জিস্ট করে তুলে দেবো তোদের সামনে, যে জাস্ট ওর বাইরে আর কিচ্ছু আসবে না। 1 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার থেকে এমন এমন সূত্রগুলো বা যে ইম্পর্টেন্ট শুধু না, যেগুলো রয়েছে পুরো জায়গাটাকে একটা ওয়ান শটের মাধ্যমে তোদের মধ্যে তুলে দেবো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। প্রত্যেকটা চ্যাপ্টার তোদের 5 থেকে 6 ঘন্টা দিলে পুরো পার্ট 1টা শেষ হয়ে যাবে ফিজিক্সের। যদি তোরা চাস প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়ান শট, তাহলে তোরা একটু কমেন্টে জানাবি, আমি সেটা কনসিডার করে তোদেরকে ওয়ান শট নিয়ে আসবো এরপরেই। পরীক্ষার আগে ঠিক দেখলে ওগুলো বেশ ভালো কাজে দেবে। এটা দেখ আমাদেরকে বলেছে 1 মাইক্রোফ্যারাড আর লিখছি না, 1 1 2। এই সমস্ত জায়গাতে একটু জিনিসগুলোকে মাথায় রাখতে হয়, তোদের একটু ভেবেচিন্তে করতে হয়, সেটা হচ্ছে পয়েন্ট পোটেনশিয়ালটা কীভাবে কাজ করে। ভালো করে দেখো, নর্মালি এই তারটাকে বলা হয় একটা আইডিয়াল তার। যদি এর মধ্যে এরকম একটা রোধ থাকে তাহলে একে আইডিয়াল তার বলবো না, এরকম ধারক থাকলে আইডিয়াল তার বলবো না। শুধুমাত্র কিচ্ছু নেই সেগুলোকে বলবো আইডিয়াল তার। সেই আইডিয়াল তারের একটা বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল এক হয়। এখানে যদি ভি হয়, এখানে ভি হয়, এখানে ভি হয়, কারণ একটা সমবিভব তল হয়ে যায় ওটা, কোনো রোধ নেই, কিছু নেই, একবারে আইডিয়ালি, যেটা সম্ভব নয়, বাট ঠিক আছে, এটা একটা আইডিয়াল তার যার রোধ শূন্য। তাহলে প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল শূন্য হবে। কেন হবে এটাও বলে দিচ্ছি, কারণ আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি, ধরে নিচ্ছি দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ ভিবি ইকুয়াল টু আই আর। এবার আইডিয়াল তারে কি বললাম, আরটা শূন্য, তাহলে আইটা শূন্য, তাহলে ভিএ ইকুয়াল টু ভিবি হয় সেক্ষেত্রে, অর্থাৎ দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয় বা পোটেনশিয়াল সেম হয়। তাহলে এখানে ভালো করে দেখ যে এটা একটা আইডিয়াল তার না, ভালো করে লক্ষ্য করে দেখ, এটা একটা আইডিয়াল তার পুরোটা। তাহলে এখানে যা পোটেনশিয়াল যদি ভিএ হয়, এখানে পোটেনশিয়াল হবে ভিএ, এবং এইখান পর্যন্ত পোটেনশিয়াল হবে ভিএ, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা যদি ভিবি পোটেনশিয়াল হয়, এখানে হবে ভিবি পোটেনশিয়াল, এখানেও হবে ভিবি পোটেনশিয়াল, এবং এখানে অন্য একটা পোটেনশিয়াল ধরে নিচ্ছি কিছু একটা ভিও পোটেনশিয়াল। তাহলে আমাদের টোটাল 3টে পয়েন্ট পোটেনশিয়াল পাচ্ছি, একটা হচ্ছে ভিএ, একটা পাচ্ছি ভিও, আর একটা পাচ্ছি ভিবি। আমাকে ভিএ আর ভিবির মধ্যে তুল্যধারকত্ব বের করতে বলেছে। তাহলে দেখ ভিএ ভিওর মধ্যে কে রয়েছে 1 মাইক্রোফ্যারাড, তাহলে বসিয়ে দে ভিএ ভিওর মধ্যে কে রয়েছে 1, এটা হয়ে গেল। আচ্ছা, তারপর আমাদেরকে ভিএ ভিওর মধ্যে দেখ, ভিএ ভিওর মধ্যে আবার একটা রয়েছে 1, তাহলে ভিএ ভিওর মধ্যে আর একটা 1 বসিয়ে দিই, ভিএ ভিওর মধ্যে আবার একটা 1 রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ভিএ ভিবির মধ্যে 2 রয়েছে, এখানে ধরবে, ভিএ ভিবির মধ্যে 2 রয়েছে, হলো। আবার ভি ও ভিবির মধ্যে 1 রয়েছে, ব্যাস দেখ কতটা সোজা হয়ে গেল না সার্কিটটা আমাদের কাছে। এবার তুই বের কর, কিচ্ছু এসে যায় না। এরা দুজন সমান্তরালে রয়েছে, এই 1 1 সমান্তরালে, এটা 1 এটা 2 ছিল, অবভিয়াসলি মনে হয় 1 ভিএ ভিবির মধ্যে 2। তাহলে কত হবে, এরা দুজন সমান্তরালে থাকলে কত হয়, সমান্তরালে থাকলে হয়ে যাবে যোগ, অর্থাৎ 2, এটা আছে 1, নিচে আছে 2। তাহলে এই দিকে দেখ এরা কিসে রয়েছে, এরা রয়েছে শ্রেণীতে। যদি শ্রেণীতে থাকে আমাদের কি হবে, এদের 2 × 2 / 2 + 2 মানে 2 এর 3 বাই এটা রয়েছে 2। এবার কি হয়ে যাবে, সমান্তরালে রয়েছে তাহলে যোগ হয়ে যাবে, 2 এর 3 + 2 কত হচ্ছে, 3 × 2 = 6, 2 8 এর 3, 8 এর 3, হ্যাঁ আছে, প্রথমটা অ্যান্সার আছে, 8 এর 3 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলোকে কিন্তু আমরা করে নিতে পারি। চলো এবার 15 নম্বরটা দেখে নেওয়া যাক। 15 নম্বরে দেখো কি বলেছে, 15 নম্বর কোয়েশ্চেনটা আমাদের সামনে বলে দিয়েছে যে কোন ধরনের ধারক উচ্চ কম্পাঙ্কের, এটা তো বললাম, উচ্চ কম্পাঙ্কের বর্তনীতে যুক্ত করা হয়। এটা আমরা পড়েছিলাম সিরামিক ধারক বা মাইকা ধারক, এইগুলো কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে 15টা অপশন হবে ডি, উচ্চ কম্পাঙ্কের অ্যাম্প্লিফায়ার বা যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, পরিবর্তনশীল ধারক ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স হলো সেটি যার ধারকত্ব সময়ের সাথে যান্ত্রিক বল দ্বারা পরিবর্তিত হয়। দেখ পরিবর্তনশীল ধারক কথার অর্থ কি, পরিবর্তনশীল ধারক মানে হচ্ছে যে ধারকটাকে আমরা চেঞ্জ করতে পারবো, সেই চেঞ্জটা আমাদের কী কীর উপর নির্ভর করবে। একটা ধারক বানাতে গেলে আমাদের কী কী লাগে, ε0 a/d বা কে ε0/d। তাহলে আমাদের হয় ধারকের এরিয়াটাকে চেঞ্জ করতে হবে বা দুটো পাতের মধ্যে দূরত্বটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমাদেরকে যান্ত্রিকভাবেই চেঞ্জ করতে হবে, তবেই আমি ধারকটাকে চেঞ্জ করতে পারবো বা ভ্যারিয়েবল করতে পারবো, নাহলে তার ধারকত্ব একই থাকবে। তার ধারকত্ব ফিজিক্যাল এক্সিস্টেন্সের উপর নির্ভর করে, প্রত্যেকটা পাতের উপর নির্ভর করে, সময়ের উপর বা এইসবের উপর নির্ভর করে না। তাহলে যান্ত্রিক বল দ্বারা আমাদেরকে চেঞ্জ করতে হবে ওটা, বিভব প্রভেদ বা সময় বা উষ্ণতা এইসবের সাথে কিছু চেঞ্জ হয় না, ঠিক আছে, এটা একটু মনে থাকে যেন। আচ্ছা, 17 নম্বর কোশ্চেনটা দেখি কি বলেছে, হয়ে এসছে আর কটা রয়েছে, 3টে রয়েছে। এন সংখ্যক, না এটা রয়েছে না, I/CV এর একক, এটা খুবই সোজা, I/CV এর একক কি।
আচ্ছা আই সিভি এর জায়গায় কিউ বসিয়ে দিতে পারি। আচ্ছা কিউ এর জায়গায় আমরা কত বসিয়ে দিতে পারি, আই বাই টি, কারণ আমরা জানি কি যে কিউ ইকুয়াল টু আই ইকুয়াল টু কিউ বাই সরি আইটি হবে, আই বাই টি কেন আইটি, আধান ইকুয়াল টু আইটি বা আই ইকুয়াল টু কিউ বাই টি, আই কেটে গেল, 1/t পড়ে থাকবে। আচ্ছা 1/t কার একক, ফ্রিকোয়েন্সির একক, কম্পাঙ্ক, ঠিক আছে, এটা যেন মনে থাকে, ফ্রিকোয়েন্সির একক 1/t, এগুলো আমরা জানি। তারপরেরটা দেখো কি বলেছে, 18টা বলেছে এন সংখ্যক, এটা করেছি আমরা, অলরেডি করলাম, যে এন সংখ্যক বিন্দুর, আচ্ছা এটা হয়েছে কি, এরকম একটা কোশ্চেন আগে ছিল না একটা, এই কোশ্চেনটা বাদ গেছে। আচ্ছা কোনো ব্যাপার না, 3 নম্বর কোশ্চেনটা আমি এখন করে দিচ্ছি এবং কমেন্টটা আমি পিন দিয়ে দিচ্ছি যে কত টাইমার এটা হয়েছে। চল দেখ এন সংখ্যক, দেখো 3 নম্বরটা আগে করে দিই, এটা 3 নম্বর কোশ্চেন ছিল, এটাকে কোনোভাবে মিস হয়ে গেছে। এন সংখ্যক সদৃশ্য আহিত ক্ষুদ্র জলকণা, এই ক্ষুদ্র জলকণা দিয়ে একটি বড় বৃহৎ জলকণা তৈরি করেছে। প্রত্যেকটা রেডিয়াস আর, এর রেডিয়াস ক্যাপিটাল আর হলে, প্রথম কথা হচ্ছে এদের আধান যদি কিউ হয়, এর টোটাল আধানটা কত হবে, এন ইন্টু কিউ। কেন, টোটাল এন সংখ্যক আছে, এন সংখ্যক যুক্ত হয়ে তো হয়েছে 1 2 3 করে, যদি আমি 2 কুলম করে যদি 10টা থাকে তাহলে টোটাল যুক্ত হয়ে 20 কুলম হবে, তাহলে কিউ ইকুয়াল টু এন ইন্টু কিউ। এবং আরেকটা জিনিস আমি জানি যে বড়টার যে আয়তন 4/3 পাই ক্যাপিটাল আর কিউ ইকুয়াল টু এন সংখ্যক ছোটোগুলোর আয়তনের সাথে সমান, পাই স্মল আর কিউবের সাথে সমান, এগুলো আমাদের জানি। আর কিউ কেটে যাবে, তাহলে ক্যাপিটাল আর ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। এবার সিজিএস এর ক্ষেত্রে আমরা জানি যে বড়োর যে ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 ইন্টু ছোটোর ক্যাপাসিট্যান্স, যেটা C1 ধরে নিচ্ছি। এবার আমরা জানি যে ভি ইকুয়াল টু কত হবে, বড়টার যে বিভব ভি সেটা কত হবে, কিউ বাই সি। আচ্ছা কিউ এর জায়গায় আমরা এন ইন্টু স্মল কিউ করতে পারি, বাই নিচে কত থাকছে আমাদের, নিচে থাকছে আমাদের সি এর জায়গায় আমরা এন টু দি পাওয়ার 1/3 ইন্টু C1 করতে পারি। তাহলে দেখ ভি ইকুয়াল টু কত পড়ে থাকবে, এন টু দি পাওয়ার 1 - 1/3, তাহলে 2/3 ইন্টু V1, ছোটোটার যদি V1 বিভব হয়। এখানে 3টে ফর্মুলা আমাদের কাছে চলে এলো, দুটো ফর্মুলা, একটা হচ্ছে সিটা কীভাবে চেঞ্জ হয় এনের সাথে, এবং ভিটা কীভাবে চেঞ্জ হয়, অবভিয়াসলি তোদের মনে রাখতে হবে, কারণ এই ফর্মুলাগুলো দিয়েই চলে আসবে। এবং অবভিয়াসলি কিউ ইকুয়াল টু এন ইন্টু কিউ হয়। এবার শক্তি, প্রথমটার ক্ষেত্রে শক্তি কত ছিল, যখন ছোটো ছোটো যে এগুলো ছিল তাদের শক্তি U1 ইকুয়াল টু হাফ C1 V1 এর স্কোয়ার। এবার বড়োগুলোর শক্তি কত হবে, বড়োটার শক্তি হবে হাফ C2 অ্যান্ড V2 এর স্কোয়ার। আচ্ছা এবার আমাদেরকে বসাতে হবে মানগুলো, হাফ C2 জায়গায় কত বসাবে, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু C1, এবং V2 এর স্কোয়ার মানে হচ্ছে এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ভি তার হোল স্কোয়ার, ঠিক কি না? তাহলে কত দাঁড়াবে, হাফ এন টু দি পাওয়ার 1/3 C1 ইন্টু এন টু দি পাওয়ার, দেখ 4/3 স্কোয়ারে কত হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে ভি এর স্কোয়ার। তাহলে কত পড়ে থাকবে, হাফ 4/3 প্লাস 1/3 কত হবে, 5/3 এন টু দি পাওয়ার 5/3 ইন্টু C1 ভি স্কোয়ার V1 স্কোয়ার। হয়েছে? তাহলে এটাই যদি হবে তাহলে হাফ, আর দেখ হাফ C1 V1 স্কোয়ারের জায়গায় E1 করে দিতে পারি, তাহলে এন টু দি পাওয়ার 5/3 ইন্টু E1। তাহলে এটা যেন মনে থাকে যে বড় জলবিন্দুগুলো এবং ছোট জলবিন্দুগুলোর মধ্যে শক্তির ডিফারেন্স কত হবে। ছোট জলবিন্দুগুলোর শক্তির টু দি পাওয়ার 5/3 করলে, এন টু দি পাওয়ার 5/3 করলে আমরা সংখ্যার 5/3 করলে আমরা বড়টার শক্তি পেয়ে যাব, এবং ধারকত্ব কীরকম পাবো, এন টু দি পাওয়ার 1/3 ইন্টু C1, এবং পোটেনশিয়াল পাবো এন টু দি পাওয়ার 2/3। ভালো করে দেখ, সিটা প্রথম হবে এন টু দি পাওয়ার 1/3, সবার প্রথম তো কিউ ইকুয়াল টু এন ইন্টু কিউ, তারপর হচ্ছে সি ইকুয়াল টু এন টু দি পাওয়ার 1/3 ইন্টু C1, এবং ভি ইকুয়াল টু এন টু দি পাওয়ার 2/3 C1, এবং শক্তিটা এন টু দি পাওয়ার 5/3। এই 3টে সিকোয়েন্স মনে রাখবি, তাহলে তোদের আর ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে না। তাহলে অপশন হয়ে যাবে ডি। আর এখানে শেষের দিকে একটা অঙ্ক চলে এসেছিল, তাহলে এন টু দি পাওয়ার 5/3 হবে (1). আচ্ছা 27টি আহিত সদৃশ্য জলবিন্দু, প্রত্যেকটির বিভব 2, তলবিন্দু বৃহৎ তলবিন্দু বলতে বিভব, দেখ একই জিনিস। তাহলে বিভবটা কত ছিল আমাদের, ভিটা মনে পড়ছে, কত দাগের হবে এটা, 19এরটা বোধহয়। ভি ইকুয়াল টু কত ছিল, এন টু দি পাওয়ার 2/3 ইন্টু V1। সূত্র মনে থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং এমসিকিউয়ে তোদের টাইম কিন্তু বাঁচাতে হবে। টাইম যদি না বাঁচাতে পারিস তাহলে কিন্তু অ্যান্সার করতে করতে বাইরে বেরিয়ে মনে হবে যে ইস এতটা টাইম ছিল আমাদের কাছে, আমরা ওয়েস্ট করলাম। এটা দেখো 3 স্কোয়ার ইন্টু 2, 9 2 18 ভোল্ট মতো হবে। বারবার বলছি টাইম কিন্তু তোদের বাঁচাতে হবে, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবি। 1 সেকেন্ডও যদি বাঁচে সেটাও কিন্তু তোদের লাভ। তারপরে বলেছে 3 6 এবং
6 মাইক্রো ফ্যারাড কি বলেছে একসাথে ধারক হয়ে যুক্ত হয়েছে এবং তাদের সাথে একটি 120 ভোল্টের একটা কি আছে, একটা যুক্ত রয়েছে 120 ভোল্টের জিনিস। ঠিক আছে, হলো। এবার এটা 3 6 6 আমাকে কি বলেছে যে ভোল্ট এককে 3 মাইক্রো ফ্যারাডের ধারকত্ব, ধারকের দু প্রান্তে বিভব। আচ্ছা, এই দু প্রান্তে খুব সোজা অঙ্ক, দু প্রান্তের বিভব জিজ্ঞেস করছে। আচ্ছা দেখ, আমাদের মোট ধারকত্ব কত হবে? 1/c = 1/3 + 1/6 + 1/6। কেন? কারণ স্যার অবভিয়াসলি না, এটা আপনি দেখুন না এটা কি হচ্ছে, এটা শ্রেণী সমবায় হচ্ছে। তাহলে 1/3 + 1/3 কীভাবে করলাম? 6 যদি যোগ করে দিই 2/3 হয়ে যাবে, 2/6 হয়ে যাবে, তাহলে 1/3। তাহলে c = কত পড়ে থাকবে? 3/2। 3/2। তাহলে আমাদের টোটাল আধান কত হয়ে যাবে? q = cv। c কত? 3/2 × v কত? 120 ভোল্ট। তাহলে কত হবে? 60, 3 6 18, 180 কুলম মতো হচ্ছে। তাহলে এতেও 180 কুলম, এতেও 100। আমরা জানি শ্রেণী সমবায় কী হয়, আধানগুলো সমান থাকে। এখানে +q1 হলে এখানে -q1, এখানে আবার +q1, এখানে -q1, এখানে +q1 -q1, এইভাবে চলতে থাকে। যদি সিরিজ মনে থাকে তোদের মনে থাকবে। তাহলে এর তো আধান সমান, আধান কত এর? 180 কুলম। এর ভোল্টেজ জানি না কত, ভি ড্যাশ ধরে নিচ্ছি ভোল্টেজ। তাহলে ভি ড্যাশ = কত হবে? টোটাল q/c1, q এর জায়গায় 180, c1 কত? 3, তাহলে হবে 60 কুলম, 60 ভোল্ট মতো। অপশন ডিটা কারেক্ট হয়েছে। এবার এখানে সেন্ড মি কপি করে সাবমিট করে দেবে তোমরা, হয়ে যাবে। নিজেদের এখানে স্কোরটা দেখে নিতে পারবে। ঠিক আছে, এই গেল তোমাদের ক্যাপাসিটেন্সের প্রবলেমগুলো। আবার নেক্সট লেকচারে তোমাদের এবার কারেন্ট ইলেকট্রিসিটি নিয়ে আসছি। প্রত্যেকে যারা সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে নিও একটু। একেবারে ছোট চ্যানেল, একটু আলাদা ধরনের এফোর্ট করার চেষ্টা করছি, তোদের ভালোর জন্য কাজ করার চেষ্টা করছি। আর এরপরে কি চাই তোরা বল? এরপরে অ্যাকচুয়ালি তোদের শুধুমাত্র এইচএস না, এইচএসের পরেও যে এন্ট্রান্সগুলো আসবে তাদের জন্য ক্লাস বা মক টেস্ট আমরা রেডি করছি। এবার তোরা যদি সাবস্ক্রাইব না করিস বা লাইক যদি না করিস, তাহলে ব্যাপারটা কী হয়ে দাঁড়াবে যে এফোর্টটা দিতে পারবো না, মানে আমরাও এফোর্টটা দিতে পারবো না, কারণ একটা টাইম গিয়ে বন্ধ হয়ে যাবে জিনিসটা। যেটা একবারে বিনা পয়সায় যে মক টেস্টের জন্য যারা 100-200 টাকা করে চার্জ করছে, আমরা সেটাও করছি না আপাতত। তো সেই হিসাবে দাঁড়িয়ে তোরা চাইলে করে নিতে পারিস, আমাদের খুব ভালো লাগবে যদি করে নিস সাবস্ক্রাইব। চল টাটা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোদের সাথে। ভালো থাকিস ততক্ষণের জন্য।